আমি বেলি। ভাষা আমার পাড়াগাঁয়ে হলেও সচ্ছল পরিবারে জন্মেছি আমি। সৃষ্টিকর্তা আমাকে সবই দিয়েছেন, জ্ঞান, গুণ, মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, শারীরিক সুস্থতা, সব হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন অন্যকে ভালোবাসার জন্য এক পৃথিবী সমান ভালোবাসা ও আবেগ। যার নেই তা হলো রূপ ও গায়ের রং। আমার শরীরের রং কয়লার সামর্থ্যক বলা যায়। চোখ দুটো কোয়েল পাখির ডিমের মতো, নাক যেন কাঠঠোকরার ঠোঁট, চুল তো নয়, যেন পাটের আঁশ। সব মিলিয়ে আমি কুরূপা আচ্ছা, সব মিলিয়ে আমি কুরূপা অসুন্দরী। কেউ যখন আমার বেলি বলে ডাকে তখন হাসি আসে, রাগও হয়। আমার রং বেলি ফুলের মতো সাদা না, না কমল। বেলি ফুল মায়ের প্রিয় ফুল বলেই আমার নাম রেখেছে বেলি। আমার নানা গুণের কারণেই অনেকেই আমাকে পছন্দ করে, ভালোবাসে, কিন্তু আমি যে ভালোবাসা চাই সেই নজরে পাড়ার কোনো ছেলেই আমাকে দেখে না। ক্লাসে সুন্দর মেয়েদের পাশে আমাকে দেখে মনে হয় গোবরে পোকা। কৈশোরে পৌঁছালাম যখন, তখন মনের মধ্যে উথাল পাতাল ঝড়। বন্ধুরা একজন একজন করে প্রেমে পড়া শুরু করে দিল। আমার যে ছেলেদের ভালো লাগতো তারা আমার বন্ধুদের পছন্দ করতো, আমাকে নয়। এমনিতেই আমার খুব প্রশংসা করতো সামনে পড়লেই। বেলি ফুল, তোমার অপেক্ষায় তো আছি এত সময় ধরে। তুমি কত ভালো, আমাদের হেল্প করো। ক্লাসের অন্যান্য মেয়েরা শুধু ছেলেদের সাথেই আড্ডা দেয়। আমি তাদের দিকে মলির মুখে খানিক চেয়ে থাকতাম। তারাও বুঝেও না বুঝার ভান করত। যাদের সাথে বন্ধু হিসেবে মিশতে, গল্প করতে, নিজের কথা শেয়ার করতে চাইতাম, তারা পাত্তাই দিত না। লুকিয়ে লুকিয়ে কাঁদতাম তখন। যখন যৌবনে পা দিলাম তখন কিছুটা সাহস সঞ্চয় করে এক ক্লাস ফ্রেন্ডকে প্রেম করার প্রস্তাব দিলাম চিরকুটের মাধ্যমে। 6 মাস না হওয়া যেতে যেতেই টের পাই তার প্রেম অন্য মেয়ের সাথে। আমার সাথে ছিল স্বার্থের অভিনয়। সে খুব গরিব হওয়ায় সব সময় আমি আমার বাড়ি থেকে চুরি করে টাকা পয়সা এনে দিতাম তাকে। বুঝতে পারলাম আমার প্রেম ছিল একতরফা, তাই প্রত্যাঘাত হওয়াটাই স্বাভাবিক। তখন নিজের জীবনের উপর চরম অনীহা এসেছিল আর সুসাইড করতে যাই। মা দেখে ফেলাই আমি আজও বেঁচে আছি। চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, এই জন্মে আর কারো ভালোবাসা পেতে হাপিত্যেশ করব না। নিজের নরম অনুভূতিগুলোকে বিবেক আর বাস্তবতার শেকল দিয়ে পেঁচিয়ে রাখব। কিন্তু সময়ের স্রোতে বিলীন হয়ে গেল আমার নিজের সঙ্গ করা ওয়াদা। এই ওয়াদা মনে হয় পৃথিবীর কোনো মহাপুরুষও রাখতে পারে না। পড়াশোনা শেষ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি। আমার আরেক সহকর্মী ছিল অধ্যাপক কাইসার আহমেদ, আমার সমবয়সী, অবিবাহিত। দুজন একই বিভাগের শিক্ষক হওয়ার প্রয়োজনে খাতিরে চলতে চলতে আমাদের মাঝে তুমুল বন্ধুত্ব হয়ে যায়। এক সময় তা ধীরে ধীরে প্রেমের দিকে এগোয়। আমাদের মনে, চিন্তায়, চেতনায় খুব মিল ছিল। পরস্পরের সান্নিধ্যে দুজনে পেতাম আশ্চর্য নিবিড় প্রশান্তি। সম্পর্ক যখন গভীর হয় তখন দুটো দেহ কথা বলা শুরু করে। তারা একে অপরের সঙ্গে কামনা করে ব্যাকুল হয়ে। চর্যাপদের কবির ভাষায় প্রতি অঙ্গ কাঁধে প্রতি অঙ্গের লাগি। যেহেতু আমি একজন পরিপূর্ণ যুবতী, তাই কামনা ছিল দুজনের সমানেই সমান। চুম্বকের আকর্ষণ শক্তির মতোই দুজনের শরীর দুজনকেই চাইতো। তাকে বললাম, আমরা রীতি ভেঙে কিছুই করব না, চলো বিয়ে করি। সেই সময় সে আমার চিবুক ধরে যা বলেছে তা শুনে আমার পুরো দুনিয়াটা একসঙ্গে কেঁপে উঠল। এক নিমেষে জীবনে নেমে এলো গাঢ় বিষাদের কালো ছায়া। দাঁড়িয়ে থাকতে পারলাম না আর, মাটিতে বসে পড়লাম। তার সঙ্গে সারা জীবনের জন্য দূরত্ব তৈরি করলাম। নিজেকে ব্যস্ততায় জড়িয়ে নিলাম আগের চেয়ে বেশি। অধ্যাপনার চাকরি ছেড়ে দিয়ে একটা সরকারি চাকরিতে যোগ দিলাম। লক্ষ্য করে দেখলাম গায়ের রঙ ও চেহারা অসুন্দর এই বিষয়টা শুধু বিয়ে না, প্রেম ভালোবাসার সাথে সম্পর্কিত হয়। সমাজের সর্বক্ষেত্রে চেহারা সুন্দরের জয় জয়কার, আর আমার মতো কালো অসুন্দর মেয়েরা সর্বক্ষেত্রে বিতাড়িত, উপেক্ষিত, অনাদৃত হয় সমাজে। আহা জীবন! যাক, নিজের মতো করে বাঁচতে শিখেছি, বেঁচে আছি আমার শর্তে। এইদিকে পরিবার লোকজন আমাকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তাদের কিছুতেই বোঝাতে পারি না যে আমার মাঝে পছন্দ করার মতো কী আছে। যা আছে তা দিয়ে ভালো সম্পর্ক, এর বেশি কিছুই না। আমি তো স্বাবলম্বী, কারো গলগ্রহ হয়ে থাকছি না। মায়ের গ্রহণযোগ্য যুক্তির কাছে আমার যুক্তি পরাভূত। আমাকে দেখতে যতগুলো পাত্রপক্ষ এসেছে, ঘুরে ফিরে সবার গলায় একই সুর, সবই ঠিক আছে, কিন্তু মেয়ের গায়ের রং কালো, আবার তেমন সুন্দরও না।
আগে দর্শনধারী পরে গুণবিচারী। আপনাদের জন্য শুভকামনা রইল। তবু সৃষ্টিকর্তার অশেষ দোয়াই আর আমার যোগ্যতার বিশেষ মাপকাঠিতে মা বাবা আমাকে পাত্রস্থ করে কন্যাদায়গ্রস্ত পিতা থেকে ভারমুক্ত হতে পারলেন। এক বেসামাল আনন্দে আমি দিশেহারা। আমার স্বামী খুব সাধারণ একটা জব করে, তবে দেখতে সে ভারী সুন্দর। তার চেয়ে আমার ইনকাম বেশি হলেও তা নিয়ে আমার মাঝে কোনো প্রশ্ন বা কার্পণ্যতা ছিল না। তবুও হঠাৎ করেই তাদের বাসায় আমাকে নিয়ে আমার কানে হুটহাট ফিসফাস শব্দ আসছিল। তারা অর্থনৈতিকভাবে অসচ্ছল হতে পারে, কিন্তু ওদের ছেলে দেখতে তো মাশাআল্লাহ। কিভাবে তার জন্য আমার মতো কালো মেয়েকে বউ বানালো? আমার গুণ, যোগ্যতা, বেশি আয় করা, এইসব কি বাইরে থেকে দেখা যায়? মানুষ তো প্রথমে দেখে বাইরের রূপ আর বাহ্যিক সৌন্দর্য। আমার শাশুড়ি জবাব দেয়, তোমরা তো বেকুব কেন? টাকা না থাকলে কি আর এমন কাক কালো মেয়েকে বউ করে ঘরে তুলি? একে বউ বানিয়ে আনার পর আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি। বউয়ের কামাই করা টাকা দিয়ে বন্ধক দেওয়া গয়না, ধানের জমি ছাড় দিলাম। ছোট ছেলেকে ইতালি পাঠালাম। শুনে কান চেপে ধরে বলি, এসব শোনার আগে আমি বধির হয়ে গেলাম না কেন? মানুষের বাইরের রূপ দিয়ে কি বিচার হয় মানুষের? একজন মানুষের মেধা, গুণ, ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তার যে কি মূল্য নেই? তবে কেন এত কথা হয়? সমালোচনক বা নেগেটিভ চিন্তার লোকেরা কেন সমাজে এত প্রশ্রয় পায়? এক অজানা যন্ত্রণা আমার গলার কাছে দলা হয়ে আছে। আমি মুখ চেপে দীর্ঘশ্বাস ফেলি। কিছুদিন গেলে আমি আমার স্বামীর আচরণে পরিবর্তন খুঁজে পাই। দিন দিন আমার সাথে তার পরিবর্তন আচরণ আমাকে চিন্তাগ্রস্ত করে তোলে। আড়ালে আবড়ালে তার চালচলন পর্যবেক্ষণ করতে থাকি। আগের চেয়ে আরও বাধ্য হয়ে চলি তার। তবুও যদি ভালোবাসা পাই, সে শারীরিক ও মানসিকভাবে অন্য মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে বুঝতে বাকি রইল না। সে এখন অন্যতে আসক্ত আর আমাতে বিষাক্ত। একদিন সাহস নিয়ে তার মুখোমুখি হয়ে জানতে চাই, আমার সব জেনেও কেন বিয়ে করেছো? সে অধ্যত্বের সাথে জবাব দেয়, আমি সুপুরুষ এবং উত্তেজিত, মেয়েদের কাছে হিরো। যেহেতু তোমার সাথে একেবারে মিসম্যাচ, তাই অন্য মেয়েদের সঙ্গে যাই করি তুমি নীরবেশ হয়ে যাবে। তাছাড়া আর্থিক দুর্বলতা তো ছিলই আমাদের পারিবারিকভাবে। আমি যা বোঝার বুঝে গেলাম। ফিরে এলাম আপন বাড়ি, যারা আমি কালো হলেও ভালোবেসে আগলে রেখেছে, সেই মা বাবার কাছে। না, বেঁচে থাকার জন্য আর কোনো পুরুষের প্রয়োজন নেই আমার জীবনে। জীবন নিয়ে তামাশা অনেক হয়েছে, আর নয়। ধ্বংস হোক এই পচা গলা ঠক সমাজের, খসে পড়ুক এই অসভ্য ইতর দৃষ্টিভঙ্গির দেয়াল। সাদা কালোর বৈষম্য থেকে মুক্ত হোক পচনশীল সমাজের ঘুণে ধরা বিবেকগুলোর। ঘোর তমসাচ্ছন্ন সমাজ থেকে আলোয় ফেরা হোক সব কালো মেয়ের।